আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো আমাদের অষ্টম অধ্যায়ের আরও একটি বেসিকের পর্ব নিয়ে। তো আমাদের এবারের আলোচনা তড়িৎ বিশ্লেষণ। তো দেখো, আমরা এখন এই তড়িৎ বিশ্লেষণ প্রসেস নিয়ে কথা বলবো। তো আমরা শুরুতেই তড়িৎ বিশ্লেষণ রিলেটেড যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো নিয়ে একটু আলোচনা করি। ফার্স্টে বলছে, দেখো সংজ্ঞা, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। বলতেছে তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। ফার্স্টে বলছে, দেখো আমি যে কথাটা বলছিলাম যে আগে আমরা এনার্জি দিব, কি এনার্জি দিব? বিদ্যুৎ শক্তি দিব। বিদ্যুৎ শক্তি দিয়ে আমরা সেখানে কি করব? রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করব। আচ্ছা, তো গলিত গলিত বা দ্রবীভূত অবস্থায়, আচ্ছা গলিত বা দ্রবীভূত অবস্থায়, এটা অবস্থায় হবে, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় উক্ত তড়িৎ বিশ্লেষণের যে রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। মানে আমরা গলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়ার সময় যেইটুকু চেঞ্জ হয় ওই চেঞ্জটুকুকে আমরা তড়িৎ বিশ্লেষণ বলতে পারি। এখন আমাদের বইয়ের মেজর দুইটা পার্ট, একটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আর একটা হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, আমরা এখন দুইটা পার্টই বোঝার, মানে দুইটা অংশে আমরা বোঝার চেষ্টা করব। ওকে ফাইন, তাহলে ফার্স্টে আসো আমরা এটাকে একটু বড় করি, আমরা উভয় পার্টি বোঝার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড বলতে কি বোঝানো হয়। গলিত সোডিয়াম ক্লোরাইড বলতে বোঝানো হয় সোডিয়াম ক্লোরাইডের ধরো সলিড অবস্থা, এই সলিড অবস্থাকে তুমি তাপ দিচ্ছ, তাপ দিয়ে সোডিয়াম ক্লোরাইডের লিকুইড অবস্থায় পরিণত করছে। তার মানে কঠিনকে তাপ দিয়ে আমরা তরলে পরিণত করতেছি, তাপ দেওয়ার মাধ্যমে, কঠিন পদার্থকে তাপ দেওয়ার মাধ্যমে আমরা তরলে পরিণত করতেছি। এটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থা। গলিত মানে কি? সলিড থেকে সে কি হচ্ছে? লিকুইড হচ্ছে। এবার আমাদের শুরুতে কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে, চারটা জিনিস খেয়াল করো। একটা হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন। একটা হচ্ছে অ্যানায়ন মানে কি? ঋণাত্মক আয়ন। একটা হচ্ছে ক্যাথোড মানে কি? ঋণাত্মক তড়িৎদ্বার। একটা হচ্ছে অ্যানোড মানে ধনাত্মক তড়িৎদ্বার। তো চারটা জিনিস, ক্যাটায়ন, অ্যানায়ন, ক্যাথোড, অ্যানোড। দেন এইখান থেকে আমরা বুঝতে পারি, খেয়াল করো, এই ক্যাটায়ন ওয়ার্ডটার সাথে ক্যাথোডের মিল আছে, ক্যাটায়নের সাথে ক্যাথোড, ফলে ধনাত্মকের সাথে কার? ঋণাত্মকের মিলবে। আবার অ্যানায়নের সাথে কার? অ্যানোডের। অ্যানায়নের সাথে কার? অ্যানোডের। তার মানে কি ঋণাত্মকের সাথে কার মিলবে? ধনাত্মকের। মানে আমরা যেটাকে বলি পজিটিভ নেগেটিভ সিম্বলিক যেই ব্যাপারটা আর কি, যে ধনাত্মক আয়ন আকর্ষণ করতেছে ঋণাত্মক তড়িৎদ্বারকে, আবার ঋণাত্মক আয়ন আকর্ষণ করতেছে ধনাত্মক তড়িৎদ্বারকে। তো এইখানে এই কথাগুলোই বোঝানো হয়েছে। আচ্ছা, এবারে নেক্সট পয়েন্টে যাচ্ছি। দেখো নেক্সট পয়েন্টে কি বলতেছে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন। তাহলে ক্লোরাইড কি? অ্যানায়ন, আর সোডিয়াম কি? ক্যাটায়ন। ক্লোরাইড অ্যানায়ন আর সোডিয়াম হলো ক্যাটায়ন। আচ্ছা, এবার এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন পেলাম, এরা কি করবে? ফলো করো, আমরা আগে একটু আমাদের এই অংশটা একটু বুঝে নেই। দেখো আমরা যেটা বলছিলাম যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্ত। তো এখানে ফলো করো, সোডিয়াম ক্যাটায়ন, দেখো তো এটা হচ্ছে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্ত। সো এই যে আমাদের যে এই যে তড়িৎদ্বারটা, এটা এই তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার। অ্যানোড তড়িৎদ্বার, ও আচ্ছা, এটা এটা পজিটিভ হবে, এরকম সবগুলোই পজিটিভ হবে, কারণ অ্যানায়ন যেহেতু নিজেই মাইনাস, তাহলে সে অবশ্যই অ্যানাদার মাইনাসকে আকর্ষণ করবে না, সে আকর্ষণ করবে অ্যানাদার প্লাসকে। আবার এই যে ক্যাথোড ঋণাত্মক, তো এই যে এই ক্যাথোড তড়িৎদ্বারটা কি? ঋণাত্মক তড়িৎদ্বার। তাহলে সোডিয়াম পজিটিভ যেহেতু ক্যাটায়ন, সেখানে গিয়ে কি হবে? আকৃষ্ট হবে। সো এই যে এভাবে তারা তড়িৎদ্বার দ্বারা আকৃষ্ট হবে। আকৃষ্ট হওয়ার পরে এখন এদের মধ্যে কিছু রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হবে। ফলো করো, রাসায়নিক বিক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করতে পারি। ক্লোরিন যে অ্যানায়ন ছিল, এই ক্লোরিন অ্যানায়নরা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে এবং একটা ক্লোরিন পরমাণু অ্যানাদার ক্লোরিন পরমাণু মিলে উৎপন্ন করতে পারবে কি? ক্লোরিন গ্যাস। তাহলে ক্লোরিন থেকে পাচ্ছি আমরা ক্লোরিন পরমাণু, আর দুটো ক্লোরিন পরমাণু একত্রিত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করলো। তার মানে আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের অ্যানোডের যে জারণ বিক্রিয়া, সেই জারণ বিক্রিয়ার ফলে আমরা কি পাচ্ছি? ক্লোরিন গ্যাস পাচ্ছি। আচ্ছা, যাচ্ছি আমরা ক্যাথোডের বিজারণ বিক্রিয়া। ক্যাথোডের বিজারণ বিক্রিয়া কি উৎপন্ন হবে? দেখো, এই যে আমরা উপরে যে সোডিয়াম ক্যাটায়ন পেয়েছিলাম, এই সোডিয়াম ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে কিসে উৎপন্ন করতে পারবে? সোডিয়াম ধাতু উৎপন্ন হবে, আর এখানে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, সোডিয়াম ধাতু আর ক্লোরিন গ্যাস। তার মানে এটা খুব সিম্পল ভাবে এক্সপ্লেইন করা যায় যে আমাদের গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বারে আমরা ভিন্ন ভিন্ন রকমের মানে বস্তু পাচ্ছি। এক জায়গায় পাচ্ছি আমরা ক্লোরিন গ্যাস, আর এক জায়গায় পাচ্ছি আমরা সোডিয়াম ধাতু। আচ্ছা, এইটুকু গেল। এরপরে এখানে এই কথাটাই বলা, মানে পাশে এতক্ষণ যাবত আমরা যা করেছি
ওই মানে ওইটার সেট আপ বা ওইটার তোমার কীরকম চাচ্ছ তুমি, তোমার তড়িৎদ্বারটা কেমন হবে, তোমার বস্তুগুলো কেমন হবে, আমি এখানে সে সম্পর্কেই হচ্ছে বলে দিচ্ছি আর কি। দেখো এখানে কি বলা হচ্ছে, বলতেছে একটি কাঁচ বা চীনামাটির পাত্রে গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়। চীনামাটির পাত্রে আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড নেই। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন থাকে। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দুটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড অর্ধেক ডুবানো হয়। এই যে দেখো অর্ধেক ডুবানোর কথা বলতেছে, দেখো তোমরা এই হচ্ছে আমার সেই গলিত লেয়ারটা, তাহলে কি নিচের অংশ ডুবে আছে, উপরের অংশ সেই মানে ডুবন্ত অংশের উপরে কিছু অংশ দেখা যাচ্ছে আর কি। তো এখানে এই কথাটাই বোঝানো হচ্ছে যে অর্ধেক ডুবানো হয় এ দ্বন্দ্ব দুটির। আচ্ছা, এরপর দেখো যেটা বলতেছে যে ডুবানো হয় এ দণ্ড দুটির একটিকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং অপরটিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করলে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত ঋণাত্মক আধানযুক্ত ক্লোরাইড আয়নকে আকর্ষণ করবে, মানে আমরা যেটাকে বলি এক কথায় পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোড বা ধনাত্মক আধানযুক্ত সোডিয়াম আয়নকে আকর্ষণ করবে। ক্লোরাইড আয়ন অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে, অন্যদিকে সোডিয়াম ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে ধাতব সোডিয়ামে পরিণত হবে। সো এই যে জাস্ট পুরো সেটআপটা আমরা করলাম, এই সেটআপটুকুই আমাকে এখানে কি করা হয়েছে, বোঝানো হয়েছে। তো তাইলে আমরা ওভারঅল এটা বলতে পারি, দেখো আমরা ওভারঅল এটা বলতে পারি যে আমাদের এই যে গলিত সোডিয়াম ক্লোরাইডের যে তড়িৎ বিশ্লেষণ, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে যে অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বারের যে বিক্রিয়াসমূহ, এই বিক্রিয়াসমূহের ক্ষেত্রে আমার তিনটে জিনিস মাস্ট বেশি এখানে লাগবে। নাম্বার ওয়ান, আমরা প্রথমেই চেষ্টা করব এই চিত্রটা খুব সুন্দর মতো প্রেজেন্ট করা, কারণ দেখো এখানে কিন্তু তোমার চিত্র অনেকটা ভাইটাল রোল প্লে করবে। চিত্র দ্বারা খুব মানে কোনো একটা জিনিসকে খুব সহজেই বোঝানো যায়, তাহলে চিত্রটা আমার জন্য অবশ্যই এখানে কি করতে হবে, মানে আঁকতে হবে আর কি। এরপরে আমরা কি করবো, আমরা বিক্রিয়াগুলো দেখাবো, অ্যানোড এবং ক্যাথোডের যে বিক্রিয়াসমূহ আছে। এরপরে আমরা এই যে বিক্রিয়া আছে, অ্যানোডের বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়া, অ্যানোডের জারণ বিক্রিয়া, ক্যাথোডের বিজন বিক্রিয়া, দিন আমরা এইগুলো দেখাবো। এবং সর্বশেষ আমরা যে এই যে ব্যাখ্যাটা লিখছি, এই ব্যাখ্যাটা আমরা লিখে দিব। তাহলে আমাদের মূলত গলিত সোডিয়াম ক্লোরাইডের বা বিগলিত সোডিয়াম ক্লোরাইডের যে প্রশ্নগুলো আসবে সেগুলোর সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানে সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড আসলেও কিন্তু সেম প্রসেস, শুধুমাত্র সোডিয়ামের জায়গায় হবে কি পটাশিয়াম, সেও ইলেকট্রন গ্রহণ করবে, ক্যালসিয়াম আসলে সেও ইলেকট্রন গ্রহণ করবে, আর ক্লোরিনরা তারা ইলেকট্রন ত্যাগ করবে। অর্থাৎ ক্লোরিন দ্বারা হবে জারণ বিক্রিয়া আর ক্যাটায়ন দ্বারা হবে বিজারণ বিক্রিয়া, ব্যাস হয়ে যাবে আর কি। তো যাচ্ছি আমরা পরবর্তী অংশে। তো আমাদের এবারের আলোচনা হবে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। আমরা একটু আগে গলিত সোডিয়াম ক্লোরাইড নিয়ে কথা বলেছিলাম, এবার আসলে আমরা গাঢ় সোডিয়াম ক্লোরাইড নিয়ে কথা বলবো। তো আমাদেরকে এই একটা জিনিস মনে রাখতে হবে, দেখো যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড বলতে বোঝানো হয় এই সোডিয়াম ক্লোরাইডের সাথে কে আছে, H2O পানি আছে। অর্থাৎ গাঢ় বলতে আমরা এটা বুঝি যে কোনো বস্তুর মধ্যে পানি থাকবে, ওই বস্তু থাকবে। এখন ব্যাপারটা এরকম যে যতটুকু পানি আছে তার থেকে বেশি কি আছে, সোডিয়াম ক্লোরাইড আছে। পানির থেকে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বেশি হবে, পানির থেকে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা, মানে ব্যাপারটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডটা নর্মাল যে সম্পৃক্ত দ্রবণ, সেখান থেকে সোডিয়াম ক্লোরাইডটা যতটুকু থাকবে আমি তার থেকে বেশি নিচ্ছি, মানে যেটাকে আমরা গাঢ় দ্রবণ বলি না। চিনির গাঢ় দ্রবণ মানে কি, বেশি চিনি হয়ে যায়, আমরা যতটুকু চিনি দেওয়ার কথা তার থেকে বেশি চিনি, তাহলে যতটুকু লবণ ওই পানিতে দ্রবীত হতে পারে তার থেকে বেশি লবণ আমি এখানে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এবারে যাচ্ছি নিচের অংশতে। দেখো তাহলে আমাদেরকে শুরুতেই যেটা মনে রাখতে হবে, ওকে দেখো আমাদেরকে শুরুতেই মনে রাখতে হবে যে এবার শুধুমাত্র পানি নিয়ে আমরা কাজ, মানে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড লবণ নিয়ে আমরা কাজ করছি না, আমরা কাজ করতেছি আরও একটা পদার্থ নিয়ে, সেটা হচ্ছে পানি। তাহলে এখন আসলে আমরা এখন এদেরকে ভাগ করব। দেখো তাহলে লবণকে যদি আমরা ভাগ করি তাহলে কি হয়, সোডিয়াম আয়ন পাচ্ছি, ক্লোরাইড আয়ন পাচ্ছি। পানিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি, হাইড্রোজেন আয়ন পাচ্ছি, হাইড্রোক্সিল আয়ন পাচ্ছি। সো লবণ এবং পানি থেকে আমরা ভিন্ন ভিন্ন ধর্মী আমরা আয়ন পাচ্ছি। এবারে আসো, তাহলে আমার ক্যাটায়ন কয়টা হলো আর অ্যানায়ন কয়টা হলো, এটা একটা হিসাব করতে হবে। দেখো ক্যাটায়ন হলো দুইটা, কে কে ক্যাটায়ন হিসেবে কাকে কাকে পাচ্ছি, সোডিয়ামকে পাচ্ছি, হাইড্রোজেনকে পাচ্ছি। সো এরা ক্যাটায়নটা কোথায় যায়, ক্যাটায়নটা সবসময় ক্যাথোডে যায়। তাহলে ক্যাথোড তড়িৎদ্বারে আমরা কি সোডিয়ামকে পাবো আর হাইড্রোজেনকে পাবো, সোডিয়ামকে পাবো আর হাইড্রোজেনকে পাবো আমরা। আচ্ছা বেলা এদেরকে আমরা অ্যানায়ন হিসেবে কাদেরকে পাচ্ছি, ক্লোরাইডকে পাচ্ছি, হাইড্রোক্সিলকে পাচ্ছি। তার মানে আমরা অ্যানোড তড়িৎদ্বারে আমরা ক্লোরিনকে পাবো আর হাইড্রোক্সিলকে পাবো, ক্লোরিনকে পাবো আর হাইড্রোক্সিলকে পাবো। সো দুইটা জায়গায় আমরা ভিন্ন ভিন্ন, মানে সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়নকে পাচ্ছি, আর ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিল আয়নকে পাচ্ছি ক্যাথোড এবং অ্যানোড তড়িৎদ্বারে। এবার
এবারে আমাদেরকে একটা ডিসিশন নিতে হবে। দেখো এবারে আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আমাদের তো ক্যাটায়নের পরিমাণ বেড়ে যাচ্ছে আর কি, যে দুইটা ক্যাটায়ন আমরা পাচ্ছি, দুইটা অ্যানায়ন আমরা পাচ্ছি। তো এখন এই যে ক্যাটায়নের সংখ্যা দ্বিগুণ হয়ে গেল বা অ্যানায়নের সংখ্যা দ্বিগুণ হয়ে গেল, এখন তো দুইটা আয়নকে আমরা চার্জ মুক্ত করতে পারবো না, সেই সুযোগ আমাদের নেই। তাহলে আমাদেরকে এখন কিছু ডিসিশন নিতে হবে, যে ডিসিশনগুলো আমরা এই যে তোমরা এইখানে যে সূত্র দেখতে পাচ্ছ এদের উপরে ভিত্তি করে নিব। দেখো এখানে টাইটেল কি দেওয়া হয়েছে, যে তড়িৎদ্বারে একাধিক আয়ন থাকলে কোনটি আগে চার্জ মুক্ত হবে। মানে যেহেতু আমরা দুইটা ক্যাটায়ন পাচ্ছি, একটা পাচ্ছি সোডিয়াম আয়ন, একটা পাচ্ছি হাইড্রোজেন আয়ন, এবং দুইটা অ্যানায়ন পাচ্ছি, একটা পাচ্ছি ক্লোরাইড আয়ন, একটা পাচ্ছি হাইড্রোক্সিল আয়ন। তাহলে দুইটা আয়ন তো ক্যাথোড বা অ্যানোডে গিয়ে দুইটাই চার্জ মুক্ত হবে না, যে কোনো একটা আয়ন চার্জ মুক্ত হবে। কোন আয়নটা চার্জ মুক্ত হবে সেটা আমরা এখন মানে হিসাব করে দেখব। দেখো 1 নম্বর পয়েন্টে কি বলছে, যদি ক্যাথোড বা অ্যানোডে একাধিক চার্জ উপস্থিত থাকে সেক্ষেত্রে সক্রিয়তা সিরিজে যে আয়নটি নিচে থাকবে সেটি আগে চার্জ মুক্ত হবে। সো এই কথাটা মোস্টলি ইম্পর্টেন্ট। যদি ক্যাথোড বা অ্যানোডে একাধিক চার্জ মানে একাধিক আয়ন উপস্থিত থাকে তাহলে সক্রিয়তা সিরিজে যে আয়নটা নিচের দিকে সেই আয়নটা আগে কি হবে, চার্জ মুক্ত হবে, নাম্বার 1। আচ্ছা নাম্বার 2 কি বলছে দেখো, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা ঘনমাত্রার উপর নির্ভরশীল। সেকেন্ড পয়েন্ট, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা ঘনমাত্রার উপর নির্ভরশীল। ঘনমাত্রা বেশি হলে আগে চার্জ মুক্ত হবে, ঘনমাত্রা কম হলে পরে চার্জ মুক্ত হবে। ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে সে আগে চার্জ মুক্ত হবে, আর ঘনমাত্রা যদি কম হয় তখন সে পরে চার্জ মুক্ত হবে। নাম্বার 2। নাম্বার 3, যদি কোনো আয়নদ্বয়ের উপর মানে লাইক ধরো দুইটা রুলস যে বললাম 1 এবং 2, যদি কখনো এরকম আমরা দেখি যে যদি কোনো আয়নদ্বয়ের উপর একই সাথে 1 ও 2 নং কার্যকরী হয় সেক্ষেত্রে 2 নং প্রধান হবে। মানে যদি এরকম হয় যে যদি কোনো আয়নদ্বয়ের উপরে আমরা দেখি যে 1 নং রুলস এবং 2 নং রুলস দুইটা রুলসই কার্যকর হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র রুলস 2কে প্রাধান্য দিব, রুলস 1কে আমরা সেক্ষেত্রে প্রাধান্য দিব না। সো এইখানে এইটা বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে আমাদের রুলস 2টাই কি হবে, প্রাধান্য পাবে, রুলস 1টা আর কি প্রাধান্য পাবে না। আচ্ছা, তো এইটুকু কথা আমরা এখান থেকে বলে ফেললাম। এবারে আসো আমাদের বাকি পার্ট। দেখো বাকি পার্টে কি বলতেছে, বাকি পার্টে বলতেছে ক্যাটায়ন হিসেবে তোমার সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন আছে। তাহলে আমরা হাইড্রোজেন আয়নটাকে এখানে চার্জ মুক্ত করেছি। দেখো সোডিয়াম আয়নটাকে কিন্তু চার্জ মুক্ত আমরা করছি না। এখন কেন হাইড্রোজেনকে চার্জ মুক্ত করছি সেটা আমরা ব্যাখ্যা দিব। খেয়াল করো, হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু হবে, এই একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু, এরা মিলে কি হবে, হাইড্রোজেন অণু হবে। হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন অণু হবে। ওকে গেল। এবারে আমাদের সক্রিয়তা সিরিজের কথা বলছিলাম তোমাদেরকে একটু আগেই, সেই সক্রিয়তা সিরিজটাকে একটু দেখাই নিয়ে আসি। দেখো সক্রিয়তা সিরিজটা আমাদের অনেক কাজে লাগে। আমাদের দুইটা সক্রিয়তা মানে একটা হচ্ছে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, একটা হচ্ছে অ্যানায়নের সক্রিয়তা সিরিজ। এখন এই সক্রিয়তা সিরিজটা আসলে মনে রাখার জন্য আমরা একটা কবিতা বা একটা লাইন আমরা ফলো করি। লিকে নাকে ম্যাগাইভার এলো যেন ফিরে গিয়ে সোনা পাবে, তারপরে হাই কোথাকার হাজি আজ পিটাবে আমায়। সো এরকম লিকে নাকে এলো যেন লিকে নাকে ম্যাগাইভার এলো যেন ফিরে গিয়ে সোনা পাবে, হাই কোথাকার হাজি আজ পিটাবে আমায়। অর্থাৎ লিথিয়াম আয়নটা সব থেকে বেশি সক্রিয়, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, তারপর হচ্ছে জার্মেনিয়াম, এসএন, পিবি, তারপর হচ্ছে হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম এবং গোল্ড, এদের কথা এখানে বলা হয়েছে। তো মানে সক্রিয় সিরিজে যারা আগে মানে এই কবিতায় যারা আগে আসবে তারা বেশি সক্রিয়, আর যারা পরে আসবে তারা কম সক্রিয়। আচ্ছা এটা গেল এটা। আর অধাতুরও একটা সক্রিয়তা সিরিজ আছে, সেটা হচ্ছে নাসায় কোলা ব্যাং ই হাসায়, মানে কি নাইট্রেটমূলক, সালফেটমূলক, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সিল। সো এইভাবে আমরা এগুলোকে সহজে মানে সাজাতে পারি আর কি। গেল। তো আমাদের 1 নম্বর রুলসটা মনে আছে কিনা, যে সক্রিয়তা সিরিজে যে আয়নের অবস্থান নিচের দিকে হয় সেই আয়নটি আগে চার্জ মুক্ত হবে। এবারে আমাদের তো সমস্যা হচ্ছে হাইড্রোজেনকে নিয়ে, আর একটা হচ্ছে সোডিয়াম এবং একটা হচ্ছে হাইড্রোজেন, এই দুইটা আয়ন নিয়ে আমাদের সমস্যা। এখন দেখো তো সক্রিয়তা সিরিজের নিচের দিকে কে, সক্রিয়তা সিরিজের নিচের দিকে কে, হাইড্রোজেন। তার মানে কি সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে যদি কখনো এরকম হয় যে না দুজনেই চার্জ মুক্ত হতে চাচ্ছে, তোমার রুলস নাম্বার 1 বলতেছে যে এখানে হাইড্রোজেনটা চার্জ মুক্ত হবে, কেননা রুলস নাম্বার 1-এ ছিল সক্রিয়তা সিরিজে যে আয়নটার অবস্থা নিচের দিকে হয় সেই আয়নটা আগে চার্জ মুক্ত হয়। সো এই রুলসের ভিত্তিতে আমরা দেখো এখানে কিন্তু এই যে আমাদের প্রথম পয়েন্টে আমরা কিন্তু হাইড্রোজেনকে আগে চার্জ মুক্ত করেছি। যে হাইড্রোজেন শুধুমাত্র রুলস নাম্বার 1 যে সক্রিয়তা সিরিজে যে আয়নটার অবস্থা নিচের দিকে সেটি আগে চার্জ মুক্ত হবে, সেই হিসেবে আমরা এখানে হাইড্রোজেনকে চার্জ মুক্ত করেছি। তো হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে কি তৈরি করবে, হাইড্রোজেন অণু তৈরি করবে। ওকে গেল এটা।
এবারে আসো অ্যানোড তড়িৎদ্বারের বিক্রিয়া। অ্যানোড তড়িৎদ্বারে অ্যানায়ন হিসেবে কে কে আছে বলো তো? ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তোমার অ্যানায়ন হিসেবে আছে। তো এবার এই ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন দুইজনেই তো চার্জ মুক্ত হবে না, যে কোনো একটা আয়ন চার্জ মুক্ত হবে। আমরা সেক্ষেত্রে ক্লোরাইড আয়নকে চার্জ মুক্ত করেছি, আমরা ক্লোরাইড আয়নকে চার্জ মুক্ত করেছি। এবারে আমরা ফলো করতেছি 2 নাম্বার রুলস, বা তুমি বলতে পারো 3 নাম্বার রুলস। দুইটা রুলসই ফলো হচ্ছে, দুইটা রুলসই ফলো হচ্ছে। আচ্ছা চলো তো আমরা একটু এখানে যাই, দেখি এই যে আমাদের কবিতার কাছে যাই। দেখো তো ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, মানে ক্লোরাইড আয়নটা এখানে, হাইড্রোক্সিল আয়নটা এখানে, তাহলে সক্রিয়তা সিরিজ বলতেছে আমাকে, সক্রিয়তা সিরিজ বলতেছে যে ওএইচ মূলকের আগে চার্জ মুক্ত হওয়া উচিত, ওএইচ মূলকের আগে চার্জ মুক্ত হওয়া উচিত, কেননা ওএইচ মূলক সক্রিয়তা সিরিজের নিচের দিকে। দেন আসো ঘনমাত্রায়, আমরা বলছিলাম যে আয়ন দ্বয়ের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা ঘনমাত্রার উপর নির্ভরশীল। যার ঘনমাত্রা বেশি সে আগে চার্জ মুক্ত হবে, যার ঘনমাত্রা কম সে পরে চার্জ মুক্ত হবে। তাহলে এই সূত্রের ভিত্তিতে দেখো সিএল আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, আর ওএইচ আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻6 মোলার। তাহলে বলতো কোনটার ঘনমাত্রা বেশি? 0.1 মোলার। মানে এটা বলতেছে যদি আমরা 1 মোলার সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ নেই, সেখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হতে পারে, আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হতে পারে, আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হতে পারে। সো এখান থেকে আমরা এই মানটা পেয়ে যাই। তো যেটা বললাম যে ঘনমাত্রার বিচারে যে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.1, আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 10⁻⁻6। তাহলে এখানে কি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি, সেই হিসেবে ক্লোরাইড আয়নটা চার্জ মুক্ত হওয়ার কথা। তাহলে দেখো সক্রিয়তা সিরিজ বলতেছে ওএইচ মূলক চার্জ মুক্ত হবে, আর ঘনমাত্রা বলতেছে Cl মাইনাস চার্জ মুক্ত হবে। এখন দুইটা মুখোমুখি যদি হয় তখন 3 নাম্বার রুলস কি বলতেছে, আমরা 2 নাম্বার রুলসকে প্রাধান্য দিব। তাহলে সেই হিসেবে আমরা এই যে ওএইচ কে চার্জ মুক্ত না করে আমরা Cl মাইনাস আয়নকে চার্জ মুক্ত করবো। সো এই জন্যই দেখো Cl মাইনাস আয়ন ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হলো? ক্লোরিন গ্যাসে, মানে ক্লোরিন পরমাণুতে পরিণত হলো। এই যে মাইনাস প্লাস ইলেকট্রন, এটাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো তখন সেটা কি হয়ে যাবে? এরকম মাইনাস ইলেকট্রন হয়ে যাবে। অর্থাৎ Cl মাইনাস সে যদি একটা ইলেকট্রন হারায় তখন সেখান থেকে ক্লোরিন পরমাণু তৈরি হবে, এই একটা ক্লোরিন পরমাণু, এই একটা ক্লোরিন পরমাণু, সেখান থেকে কি তৈরি হবে? ক্লোরিন গ্যাস তৈরি হবে। আচ্ছা, তো আমরা এইটুকু কনফার্ম করলাম যে আমাদের অ্যানোড তড়িৎদ্বারে তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস, আর আমাদের অ্যানোড তড়িৎদ্বারে তৈরি হচ্ছে ক্লোরিন গ্যাস, এবং ক্যাথোড তড়িৎদ্বারে তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাহলে আমাদের দুইটা তড়িৎদ্বারে আমরা দুইটা ভিন্ন ধর্মী গ্যাস পেয়ে যাচ্ছি। এখন বাকি আছে কি কি দেখো, খেয়াল করো। এই যে এখানে কিন্তু এতক্ষণ যাবত আমি যেই পয়েন্টগুলো উল্লেখ করলাম, এই কথাগুলো এখানে বলা হয়েছে যে ক্লোরিন কেন চার্জ মুক্ত হবে। আচ্ছা, আমরা এখন এই পয়েন্টগুলো নিয়ে একটু কথা বলবো। ওকে, তো দেখো এখানে কি বলতেছে যে অ্যানোডে একই সাথে Cl মাইনাস আয়ন এবং OH মাইনাস আয়ন যায়। আমরা জানি যে OH মাইনাস এর ইলেকট্রন দানের প্রবণতা Cl মাইনাস আয়নের চেয়ে বেশি থাকলেও, এই যে বলছে, সে আগেই বলছে যে OH মাইনাস এর ইলেকট্রন দানের প্রবণতা খুব বেশি, এটা সে বলেই দিয়েছে। বেশি থাকলেও দ্রবণে Cl মাইনাস আয়নের ঘনমাত্রা OH আয়নের ঘনমাত্রার চেয়ে অনেক বেশি। Cl মাইনাস এর ঘনমাত্রা OH মাইনাস থেকে অনেক বেশি বলে OH এর চেয়ে Cl মাইনাস আয়ন আগে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে, মানে ঘনমাত্রা বেশি বিধায় আমরা কি করতেছি, Cl আয়নটাকে আগে অ্যানোডে চার্জ মুক্ত করতেছি আর কি। একটি Cl মাইনাস আয়ন অ্যানোড তড়িৎদ্বারে একটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়, দুটি ক্লোরিন পরমাণু একত্রিত হয় ক্লোরিন অণু উৎপন্ন করে। আচ্ছা, গেল এইটুকু আমরা বুঝছি। এবারে আসো লাস্ট লাইনটা, পাত্রে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন থেকে যায়। তোমার অ্যানোডের কে কে ছিল বলো তো? হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম আয়ন। তাহলে তুমি হাইড্রোজেন আয়নকে চার্জ মুক্ত করে হাইড্রোজেন গ্যাস পেয়ে গেছো। আর আচ্ছা, এটা ছিল ক্যাথোড তড়িৎদ্বারে, সরি অ্যানোডে না, ক্যাথোড তড়িৎদ্বারে। অ্যানোড তড়িৎদ্বারে কে ছিল? Cl মাইনাস আয়ন এবং OH মাইনাস আয়ন। সো এখান থেকে Cl মাইনাসে চার্জ মুক্ত হয়েছে। তাহলে এই যে অ্যানোড দ্রবণে থাকতেছে তোমার সোডিয়াম, অ্যানোড দ্রবণে তোমার থাকতেছে হাইড্রোক্সিল, আর ক্যাথোড দ্রবণে তোমার থাকতেছে সোডিয়াম। মিলে কি উৎপন্ন করবে? মিলে এরা পরস্পরের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। তো আমরা এখান থেকে তিনটা জিনিস পাচ্ছি। অ্যানোড তড়িৎদ্বারে পাচ্ছি আমরা ক্লোরিন গ্যাস, ক্যাথোড তড়িৎদ্বারে পাচ্ছি আমরা হাইড্রোজেন গ্যাস, আর উভয় দ্রবণ থেকে পাচ্ছি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড। যেটা তোমরা এই চিত্র দেখলে একটু বুঝতে পারবা। দেখো এখানে কিন্তু ওই জিনিসটাই করা হচ্ছে যে ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এই অ্যানোড তড়িৎদ্বার দ্বারা আকৃষ্ট হচ্ছে। এটা হচ্ছে অ্যানোড, এটা আমার অ্যানোড তড়িৎদ্বার। আর ক্যাথোড তড়িৎদ্বারে হাইড্রোজেন আয়ন এবং
সোডিয়াম আয়ন আকৃষ্ট হচ্ছে, ক্যাটায়নরা ক্যাথোড তড়িৎদ্বারা আকৃষ্ট হচ্ছে। তুমি এইখান থেকে যে হাইড্রোজেন গ্যাসটা চার্জ মুক্ত হয়েছে, ফলে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ দেখতে পাচ্ছ, আর এখানে ক্লোরিনটা চার্জ মুক্ত হচ্ছে, সো ক্লোরিন গ্যাস দেখতে পাচ্ছি। এখন এই যে হাইড্রোক্সিল মূলক চার্জ মুক্ত হতে পারলো না, বা এখানে সোডিয়াম যে চার্জ মুক্ত হতে পারলো না, দেখো হাইড্রোক্সিল আয়নটা এখান থেকে এই দিকে যাবে, আর সোডিয়াম আয়নটাও এখান থেকে এই দিকে যাবে। সো উভয় মিলিত হচ্ছে, উভয় মিলিত হবে আর কি, হাইড্রোক্সিল আয়ন এবং সোডিয়াম আয়ন মিলিত হয়ে কি উৎপন্ন করবে বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ উৎপন্ন করবে। সো এখানে এটাই বলা হচ্ছে যে আমরা হাইড্রোক্সিল আয়ন এবং সোডিয়াম আয়ন এরা পরস্পরের সাথে মিলিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড বা তীব্র ক্ষার উৎপন্ন করবে। ব্যাস, তাহলে আমাদের এখান থেকে আমাদের যে কথাগুলো বলার ছিল আমরা সেই কথাগুলো অলরেডি বলে ফেলেছি। সো আমি আশা করছি তোমরা এই যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড এবং গলিত সোডিয়াম ক্লোরাইড এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। এখন এখানে ইম্পর্টেন্ট মেসেজ তোমাদের জন্য এইটাই, যে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে যদি সোডিয়াম ফ্লোরাইড আসতো, ক্যালসিয়াম ক্লোরাইড আসতো, ঘটনা সেম ঘটতো। আমরা এখানে যেটা করতাম সেই ঘটনাগুলোরই আমরা সেমভাবে এক্সপ্লেইন করে তোমাকে এখান থেকে সহজে আমরা ব্যাখ্যা করে দিতে পারতাম। আবার গলিত সোডিয়াম ক্লোরাইডের জায়গায় যদি গলিত ক্যালসিয়াম ক্লোরাইড হতো তাহলে প্রসেস সেম হতো, পটাশিয়াম ক্লোরাইড হলে প্রসেস সেম হতো। আমরা সেম প্রসেসই ফলো করব। আমরা মূল কি পয়েন্টটা ঠিক রেখে যে ধাতু আসবে সেই কয়টি ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে তার ভিত্তিতে আমরা তার জন্য ডিসিশন নিব আর কি আমাদের এই টপিকে। ওকে, তো তাহলে তোমরা, আমি আশা করতেছি যে আমাদের অষ্টম অধ্যায়ের এই যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড এবং গলিত সোডিয়াম ক্লোরাইড এই রিলেটেড যে বেসিকের পর্বটুকু, এই পর্বটুকু তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। সো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।